চলো তাহলে আজকে আমরা একটা নতুন টপিক সম্বন্ধে জানবো, ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে জানতে পারি, তাহলে ইনঅর্গানিকের অনেক প্রপার্টি আছে যেগুলোকে সহজেই ব্যাখ্যা করা যায়। দেখবো যে কি কি প্রপার্টি সহজে ব্যাখ্যা করা যায়। তার আগে আমাকে জানতে হবে যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয়। তাহলে আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্টে দুটো পদ্ধতিতে করবো। একটা হচ্ছে একটু বড় হবে সেই পদ্ধতি, আর একটা হচ্ছে ছোট হবে। অবশ্যই আমরা যেহেতু ছোট হবে সেটা ভালো করে শিখবো, কারণ এখনকার যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে সেগুলো হচ্ছে টাইমের খেলা। কারণ যত স্পিডে করতে পারবে তত ভালো, তাই না? না চলো আমরা একটু দেখে নিই তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয়। আমরা দেখে নিই ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস। না ইলেকট্রন কনফিগারেশন আগে আমরা জেনে নিই যে কিছু সাবসেল আছে। সাবসেল মানে হচ্ছে উপকক্ষ। কিছু উপকক্ষ আছে, সেই উপকক্ষগুলো জানতে হবে। কিছু উপকক্ষ যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যেমন এস সাবসেল, এস উপকক্ষ আমরা সচরাচর ব্যবহার করি। তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, এইগুলো সাধারণত বেশি ব্যবহার হয়। এবার ধরো এস সাবসেলের ক্ষেত্রে একটা অরবিটাল আছে। এস সাবসেলের ক্ষেত্রে একটা অরবিটাল আছে। আর একটা অরবিটালে যে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ঢুকতে পারে সেটা হলো দুটো। ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো ঢুকতে পারে। যে পি সাবসেলের যদি কথা আমরা ভাবি, তাহলে পি সাবসেলের মধ্যে দেখবো পি সাবসেলের মধ্যে তিনটে অরবিটাল আছে। কক্ষ, তিনটে অরবিটাল আছে, মানে তিনটে কক্ষ আছে, তিনটে অরবিটাল। তা আমি যদি বলি যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ঢুকতে পারে এই তিনটে অরবিটালের মধ্যে, তাহলে কতগুলো হবে? 6টা। তাহলে পি অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা ঢুকতে পারে। আবার ডি সাবসেল গুলো দেখি যে ডি সাবসেলের ক্ষেত্রে তা দেখবে এক্ষেত্রে 5টা অরবিটাল আছে, অর্থাৎ 5টা কক্ষক আছে। এই 5টা কক্ষকে 5টা যদি কক্ষক হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন 10টা ঢুকতে পারে। ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ঢুকতে পারে? 10টা। কারণ এক একটা কক্ষে দুটো করে। এবার যদি এফ সাবসেলের কথা ভাবি, তাহলে এফ সাবসেলে দেখবো যে 7টা অরবিটাল আছে। তাহলে এফ সাবসেলে 7টা অরবিটাল যদি হয়, এস সাবসেলের মধ্যে যদি 7টা অরবিটাল হয়, 1 2 3 4 5 6 7, যদি 7টা যদি অরবিটাল হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ঢুকতে পারে? ম্যাক্সিমাম ইলেকট্রন 14টা। তাহলে আমরা জানলাম যে কোন সাবসেলে যে সাবসেলগুলো দেওয়া আছে এই সাবসেলগুলোতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢুকবে সে সম্বন্ধে আমরা জানতে পারলাম, তাই না? এবার আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাস, যে আমি বললাম যে একটা বড় পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাহায্যে কিভাবে করতে হয় সেটাকে আমরা আগে দেখি, যে সেটাকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। এবার ধরো ফার্স্টে আমরা যদি এস অরবিটাল, ফার্স্টে আমরা জানিয়েছি এফ সাবসেলটা আছে। এফ সাবসেল যখনই লিখবো তখন এস ডাবল করে, একটা এস আর একটা এস, ওটা ডাবল করে। তাহলে এস এর পর কি আসে? এস এর পর আসবে পি, তাহলে অবশ্যই পিএস সব ডাবল করে লিখবো। পিএস এস ডাবল লিখেছি, তাহলে পিএস ডাবল লিখবো। আর পি এর পর কি আসবে? এবার ডি আসবে, ডি। তাহলে ডি পি এস একবার লিখলাম, আবার লিখবো ডি পি এস ডাবল করে। তাহলে ডি এর পরে এবার কোন সাবসেল আসে? ডি এর পরে আসে এফ সাবসেল, তাহলে এফ ডি পি এস, এইবার ধরো এস যে সাবসেল, এক নম্বর যে প্রিন্সিপাল নাম্বার যদি 1 হয়, এন এর ভ্যালু, তাহলে সেখান থেকে চালু হয়। তাহলে 1s, এটা হচ্ছে 1s থেকে চালু, এটা হচ্ছে 1s, তাহলে এটা কত হবে? 2s, এই এসটা হবে 3s, এটা হবে 4s, এটা হবে 5s, এটা 6s, এটা 7s, এটা হচ্ছে 8s। এবার পি যে অরবিটাল এই যে 2 থেকে চালু হয়, মানে 2p, তাহলে এটা যদি 2p হয় তাহলে এটা হবে 3p,
এটা হবে 4p, এটা হবে 5p, এটা হবে 6p, এটা হবে 7p। এবার যে ডি সাবসেট, এই ডি সাবসেটটা 3 থেকে চালু হয়, 3d। তাই এটা যদি 3d হয় তাহলে এটা হবে 4d, এটা হবে 5d, আর এটা হবে 6d। আর এফ যে অরবিটাল, এই যে এফ অরবিটাল চালু হয় 4 থেকে, অর্থাৎ 4f এর জায়গায় 5f, 4f আর 5f। এবার একটা প্রশ্ন হলো, যখন ইলেকট্রন আমরা পূর্তি করব, ইলেকট্রন যে সাবসেটগুলোতে পূর্তি করব, তখন আমরা জানি যে লোয়ার সাবসেট যার এনার্জি কম, যে সাবসেটের এনার্জি কম সেখানে আগে ইলেকট্রন ভরবে, তারপরে হায়ার এনার্জি লেভেলে ধীরে ধীরে ইলেকট্রনগুলো ভর্তি করবে। তাহলে এখানে যে সিরিজটা সাজানো আছে, এই সিরিজটা হলো এনার্জি লেভেল অনুযায়ী সাজানো আছে। এখানে যে সিরিজটা সাজিয়েছি আমি, সেটা হচ্ছে এনার্জি লেভেল অনুযায়ী সাজানো আছে। সব থেকে এনার্জি কম হলো 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে হচ্ছে 5s, তারপরে হলো যে 4d, 5p, এভাবে অবশ্যই এনার্জি লেভেল অনুযায়ী সাজানো আছে, এনার্জি লেভেল অনুযায়ী সাজানো আছে। এবার প্রশ্ন হলো যে আচ্ছা তুমি ইলেকট্রন বিন্যাস করবে কিভাবে? ধরো তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার, ধরো অ্যাটমিক নাম্বার তোমাকে 8 বললো, অ্যাটমিক নাম্বার 8 দিয়েছে, বললো আচ্ছা 8 যে 8 অ্যাটমিক নাম্বারে তার ইলেকট্রন বিন্যাস এঁকে দেখো। তাহলে আমরা কি করবো, যে 8 যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে ফার্স্টে কি করবো, এই যে 1s 2s করে ইলেকট্রন ভরে যাবো। তাহলে আমার s এ কটা ইলেকট্রন হবে? 2টো। তাহলে অবশ্যই ফার্স্টে 2টো ভরবো ইলেকট্রন, তারপরে 2s এ 2টো ভরবো, তাহলে 4টে গেল। তাহলে 4টে গেছে, আর এক্ষেত্রে ম্যাক্সিমাম 6টা ঢুকতে পারে। তাহলে আমার ইলেকট্রন পড়ে আছে কটা? 4টে। তাহলে হচ্ছে 4p হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি, 8 অ্যাটমিক নাম্বারের যে ইলেকট্রন বিন্যাস যদি দেখতে চাই, তাহলে আসবে 1s2, 2s2, 2p4, 2p4। তাহলে এইভাবে আমরা এই পদ্ধতির সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। কিন্তু এই পদ্ধতির সাহায্যে যেটা অসুবিধা হলো, সেটা হলো ছোট ছোট যদি ইলেকট্রন বিন্যাস দেয়, 20-50 যদি অ্যাটমিক নাম্বার দেয় বা 30-50 যদি দেয়, তাহলে অবশ্যই এটা এই পদ্ধতির সাহায্যে সহজে করা যায়। কিন্তু ধরো যে নাম্বার যদি বেশি দেয়, দিল 80, 84, 63, 64, এইগুলো বড় বড় নাম্বার যদি দিয়ে দেয়, তাহলে এই পদ্ধতিতে করলে কিন্তু টাইম কনজিউমিং পদ্ধতি। ওই জন্য আমরা কি করব, আমরা একটু শর্টকাট পদ্ধতি জানবো। শর্টকাট পদ্ধতির সাহায্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা হয় সেই পদ্ধতিটা আমরা আগে জানবো। তাহলে শর্টকাট পদ্ধতি জানতে গেলে আমার কিছু জিনিস আগে মুখস্থ করতে হবে, কিছু জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে। কি কি মুখস্থ করতে হবে? ফার্স্টে যেটা মুখস্থ করতে হবে সেটা হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আগে মুখস্থ করতে হবে। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কেমন আছে? ধরো ফার্স্টে যেটা আছে, এক্ষেত্রে নোবেল গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় যে গ্যাসগুলো, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো এই জায়গাতে রাখবো। তারপরে কি আসবে? তারপরে আসবে NS, তারপরে আসবে N-2F, তারপরে N-1D, তারপরে NP। আচ্ছা, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আমাদের মুখস্থ করতে হবে, কারণ আমরা এটা অবশ্যই জানি যে ফার্স্ট পিরিয়ডিক টেবিলটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফার্স্টে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে S ব্লকের এলিমেন্ট, ওই জন্য এসটা আগে এসছে। তারপরে অবশ্যই 3 নম্বর গ্রুপটা যদি আমরা দেখি সেক্ষেত্রে F গুলো ঢুকে আছে, তার অবশ্যই Fটা, তারপরে F আসবে, S এর পরে F আসবে, তারপরে অবশ্যই D আসবে, তারপরে অবশ্যই লাস্টে Pটা আসবে। এই জন্য সিকোয়েন্সটা আমাকে মুখস্থ রাখতে হবে, আচ্ছা কোনটার পরে কোনটা আসবে, এই সিকোয়েন্সটা আমার একটু জানতে হবে। আর কি মুখস্থ করতে হবে? আর জানতে হবে যে নোবেল যে গ্যাসগুলো আছে, এই নোবেল গ্যাসগুলোর অ্যাটমিক নাম্বারগুলো মুখস্থ করতে হবে। যেমন হিলিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হলো 2, তারপর নিয়নের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 10, তারপরে আর্গনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 18, তারপরে আছে ক্রিপ্টনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 36, তারপরে জেননের ক্ষেত্রে 54, তারপরে রেডনের ক্ষেত্রে 86। এইগুলো আমরা মুখস্থ করতে হবে যে আচ্ছা নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, এই নোবেল গ্যাসগুলোর এর অ্যাটমিক নাম্বার কত কি আছে, কোনটা কত আছে, এটাকে অবশ্যই জানতে হবে। যে এগুলো যদি জানতে পারি তাহলে অবশ্যই সহজে এটা করতে পারবো। আর কি জানতে হবে? আর জানতে হবে
এই যে এস যে এস সাবসেল, এই এস যে সাবসেলটা আছে, এস যে উপকক্ষ আছে, এস উপকক্ষর ক্ষেত্রে যে এন এর যে ভ্যালু, এন এর যে মিনিমাম ভ্যালু, এন এর যে মিনিমাম যে ভ্যালু, অর্থাৎ এন কত হলে এস চালু হবে, এস শুরু হবে, তাহলে এন এর যে মিনিমাম ভ্যালু 1, যদি এন এর মিনিমাম ভ্যালু 1 হয় তাহলে কিন্তু এস আসবে, এস আসবে। আর এই যে পি এর ক্ষেত্রে যদি বলি ফর পি সাবসেট, পি উপকক্ষর ক্ষেত্রে যদি আমরা ভাবি পি উপকক্ষের ক্ষেত্রে, তাহলে এই যে এন এর যে মিনিমাম ভ্যালু পি এর ক্ষেত্রে যে এন এর যে মিনিমাম ভ্যালু, এন এর যে মিনিমাম ভ্যালু সেটা হবে 2, কারণ 2p থেকে চালু হয়, পি 1p হবে না, 2p থেকে চালু হবে, মিনিমাম ভ্যালু অবশ্যই 2 থাকতে হবে, তারপরে 3 থাকলে অবশ্যই 3p 4p এভাবে চালু হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা যে ডি এর ক্ষেত্রে ভাবি, যে ডি সাবসেট ফর ডি সাবসেলের ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা, ডি সাবসেলের ক্ষেত্রে যে n-1 এর যে মিনিমাম ভ্যালু, n-1 এর যে মিনিমাম ভ্যালু হতে হবে 3, এর মিনিমাম ভ্যালু যদি 3 হয়, n-1 যদি 3 হয় মিনিমাম ভ্যালু, তাহলে কিন্তু ডি আসবে, অর্থাৎ 3d 4d 5d এভাবে আসতে হবে, 2d হবে না, 2 এই ভ্যালুটা যদি 2 আসে তাহলে কিন্তু 2d হয় না, মিনিমাম ভ্যালু হচ্ছে 3 থেকে d আসতে হবে। এবার ধরো যদি ফর এফ সাবসেট, এফ সাবসেটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে n-2 এর যে মিনিমাম ভ্যালু আসতে হবে 4, অর্থাৎ মিনিমাম ভ্যালু আসতে হবে 4, অর্থাৎ 4f থেকে চালু হবে, 4f 5f 6f এভাবে চালু হবে, ঠিক আছে, অর্থাৎ 3f কখনোই চালু হবে না, তাহলে মিনিমাম ভ্যালু যদি n-2 এর ভ্যালু যদি 4 আসে তাহলে অবশ্যই এটা আসবে। চলো এবার আমরা একটু দেখে নিই যে কিভাবে আমরা করব, তাহলে জেনারেল ইলেকট্রন কনফিগারেশনটাকে আমি অবশ্যই লিখে দিচ্ছি। এখানে থাকবে নর্মাল গ্যাস, এক্ষেত্রে নর্মাল গ্যাস গুলো থাকবে, তারপরে NS, তারপরে n-2f, তারপরে n-1d, তারপরে Np, ঠিক আছে, এটা জেনারেল ইলেকট্রন কনফিগারেশন। এবার ধরো তোমাকে কথা মনে বললাম, তোমাকে দিল যে অ্যাটমিক নাম্বার, ধরো বললো যে অ্যাটমিক নাম্বার ধরো তোমাকে দিল 17, অ্যাটমিক নাম্বার তোমাকে দিল 17, বলো আচ্ছা অ্যাটমিক নাম্বার 17 তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, তাহলে কিভাবে করবে না, ফার্স্টে কিভাবে করবো, এই 17 নম্বর অ্যাটমিক নাম্বারে ইলেকট্রন বিন্যাস যদি করতে হয়, তাহলে আমি ফার্স্টে এইগুলোকে লক্ষ্য করব যে আচ্ছা এই 17টা কার পরে আছে, কার পরে 17টা আছে, তাহলে দেখো 10 এর পরে কিন্তু 17টা আছে, তাহলে এই ক্ষেত্রে যে নোবেল গ্যাসটা হবে, এই নোবেল গ্যাসটা কিন্তু নিয়ন হবে, এখানে নোবেল গ্যাস নিয়ন হবে, অর্থাৎ নিয়ন 10 এর পরে অবশ্যই আসবে 17, তাহলে 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই 10টাকে নেব, আর নিয়নটাকে নেব, এবং নিয়নের পরে প্রশ্ন আসে এখানে যে NS আছে, এনটা এই যে এনটা হচ্ছে কত নম্বরে, এই যে এন এসছে, যে এনটা হবে কত নম্বরে, এখানে আমরা গুনবো 1 2 ঠিক, তারপর আসবে 3, তাহলে এই ক্ষেত্রে যেটা আসবে যে 3s, এক্ষেত্রে যেটা আসবে সেটা হবে 3s। এবার প্রশ্ন হলো যে এস এল, আচ্ছা এফ আসবে কিনা, এফ যদি আসতে হয় তাহলে n-2 দিয়ে দেখি, তাহলে অবশ্যই আসবে এফ, n-2 দিয়ে দেখি তাহলে আসছে কত আমার 1, তাহলে 1f হয় না, তাহলে f অরবিটালটা আসবে, রাইট। আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি d-টা চেক করি, d-টা n- আর 3 - 1 তাহলে 2f ও কিন্তু হয় না, মাইনাস এক্ষেত্রে দেখা যায় যে 3 - 1 যে 2, তাহলে 2d কখন হয় না, তাহলে এখানে d অরবিটালটাও কিন্তু আসবে না, d অরবিটাল। আচ্ছা এবার দেখি f আসবে, p আসবে কিনা, তাহলে দেখে যে 3p যদি করি, 3p, আচ্ছা 3p আসবে, হয়েছে 3p, তাহলে এক্ষেত্রে 3p আসবে, হয়েছে 3p এলো। এবার ইলেকট্রন ভরবো 17টা আছে, তাহলে এক্ষেত্রে কটা হয়েছে, এক্ষেত্রে 10টা, তাহলে 10 আর 2 12, আচ্ছা 12 আর 5 17, আচ্ছা 12 আর 5 17, তাহলে এই যে অ্যাটমিক নাম্বার 17, অ্যাটমিক নাম্বার যে 17, এই অ্যাটমিক নাম্বার 17 ইলেকট্রন বিন্যাস হলো এইটা, অ্যাটমিক নাম্বার 17 ইলেকট্রন বিন্যাস এটা। এবার ধরো তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার ধরো 30, অ্যাটমিক নাম্বার 30, এই অ্যাটমিক নাম্বার 30
এর ইলেকট্রন বিন্যাস একে দেখো, এর ইলেকট্রন বিন্যাস অবশ্যই একে দেখা, তাহলে কেমন হবে? তাহলে ফার্স্টে তোমাকে জানতে হবে যে আচ্ছা 30টা কার পরে আছে, 30টা কার পরে হচ্ছে আর্গনের পরে আছে। তাহলে ফার্স্ট এক্ষেত্রে যে নোবেল গ্যাসটা হবে সেটা হবে আর্গন, আর্গন 18, আর্গন 18। এবার আছে এস, এখানে এস আসবে আবার কত নম্বর এস, আমরা এখানে গুণ 1 2 3 তাহলে 4, তাহলে 4s আসবে। এই ক্ষেত্রে যে এসটা আসবে সেটা হবে 4s, তাহলে 4s আসবে। এবার 4s যদি হয় n এর ভ্যালুটা 4 হয় তাহলে এই ক্ষেত্রে a 4 2 অর্থাৎ 2 আসছে, তাহলে 2f কিন্তু হয় না, তো 4f হতে হবে, তাই না? তাহলে f কিন্তু অরবিটাল আসবে না। আচ্ছা d অরবিটাল আসবে কিনা আগে চেক করে নিই। তাহলে 4 1 of 3, আচ্ছা 3d আসে, হ্যাঁ আসে, তাই 3d আসে, তাহলে 3d আসবে। আর বলছে 4f 4p, না 4p ও আসবে। এবার আমরা ইলেকট্রন ভর্তি করব, তাহলে ইলেকট্রন ভর্তি করলে আছে আমার 30টা, তাহলে 18টা হয়েছে। 18 আর s এর ক্ষেত্রে কত ইলেকট্রন ঢুকবে? দুটো, তাহলে 18 আর 2 এ 20, তাহলে 20 আর d এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কত ঢুকতে 10টা, তাহলে 18 20 হয়েছে, 20 আর 10 30, 30টা। তাহলে p অরবিটাল আমার লাগছে না, p অরবিটাল নাম লিখতে পারো, p অরবিটালে কোনো ইলেকট্রন ঢুকছে না, তাহলে p অরবিটালে নাম লিখতে পারো। এবার ধরো যে এটাকে তুমি বলো যে সাজিয়ে গুছিয়ে লিখবো, হ্যাঁ, তাহলে কেমন ভাবে লিখবে? যে ইনার যে অরবিটাল, এই ইনার অরবিটালটা আগে লিখতে হয়, তারপর আউটার অরবিটাল গুলো লিখতে হয়। ইনার অরবিটাল বুঝবো কি করে? এই n নাম্বার দেখে, n নাম্বার যার কম হবে সে ইনার অরবিটাল, আর n নাম্বার যার বেশি হবে সে আউটার অরবিটাল। তাহলে 3d10 4s2, 3d10 4s2, 3d10 4s2। তাহলে এই যে 18 এই অ্যাটমিক নাম্বার যে 30, অ্যাটমিক নাম্বার 30 এর ইলেকট্রোমিনাস এটা, অ্যাটমিক নাম্বার 30 এর ইলেকট্রোমিনাস হলো এটা। এবার ধরো তোমাকে দিল যে অ্যাটমিক নাম্বার 63, অ্যাটমিক নাম্বার 63, অ্যাটমিক নাম্বার 63 তোমাকে দিল, না বলবো আচ্ছা 63 যে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, ইলেকট্রন বিন্যাস কেমন হবে। তাহলে ফার্স্টে আমরা কি দেখবো? যে ফার্স্টে দেখবো যে কোন নোবেল গ্যাসটা আসবে, তাহলে 63 কার পরে আসবে? 54, অর্থাৎ জেননের পরে, তাই জেননের পরে। তাহলে ফার্স্টে কি করবো? জেনন, জেনন কত? 54, জেনন 54। এবার আছে এস আসবে, এসটা কত নম্বর এস এখানে গুনবো 1 2 3 4 5 6, তাহলে 6s, এক্ষেত্রে যে কত এস আসবে? 6 নম্বর এস আসবে, 6 নম্বর এস। আচ্ছা একবার চেক করবো যে এফ আসবে কিনা, তাহলে 6 - 2 কত হয়? 4, তাহলে 4f হয়, হ্যাঁ 4f হয়, বুঝছো 4f আসবে, 4f হয়। আচ্ছা ডি আসবে কিনা? অবশ্যই এক্ষেত্রে দেখো কত আসছে 6 - 1 মানে 5, তাহলে 5d আসবে, বুঝছো 5d আসবে। আর 6p, অবশ্যই 6p তো অবশ্যই হয়, বুঝছো। এবার ইলেকট্রন ভরবো, তাহলে ইলেকট্রন আমার কাছে 54 আছে, এক্ষেত্রে জানান কত? 54, 54 দিয়ে 56, হ্যাঁ 54 দিয়ে 56, তাহলে 56 আর 63 হতে হবে, তাহলে কত লাগবে? 7, কত লাগবে? 7, তাহলে 7। তাহলে এই যে ইলেকট্রন আছে তাহলে অবশ্যই এইগুলোতে ইলেকট্রন ঢুকছে, তাহলে এগুলো অবশ্যই লিখে আমার লাভ নেই। তাহলে ক্ষেত্রে যে অ্যাটমিক নাম্বার যদি 63 বলে, যে অ্যাটমিক নাম্বার 63 তার ইলেকট্রন বিন্যাস হলো ইনার অরবিটাল হচ্ছে 4f7 6x2, 4f7 আর 6x2, বুঝছো। তাহলে এভাবে আমরা যে অ্যাটমিক নাম্বার যে ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করতে হয় মোটামুটি দেখলাম। এবার কিছু ইলেকট্রন বিন্যাস আছে যে এক্সেপশনাল, কিন্তু যেগুলো পরীক্ষাতে হামেশা আসে, সেগুলো হচ্ছে পরীক্ষাতে প্রায় আসে। তাহলে এক্সেপশনাল যেগুলো আছে সেইগুলো, সেই ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখতে হবে কি কি এক্সেপশনাল আছে। চলো আমরা দেখা যাক তাহলে এক্সেপশনাল কেসগুলো করে দেখে নিই। যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, ক্রোমিয়াম অ্যাটমিক নাম্বার 24, এটা এক্সেপশনাল, এগুলো হচ্ছে এক্সেপশনাল, এগুলো এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলোতে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাহলে আমি ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আঁকতে হয়, তাহলে অবশ্যই কার পরে আসবে? কোন আসবে? আর্গনের পরে, হ্যাঁ আর্গনের পরে আসবে, তাহলে আর্গন 18, আর্গন 18, তার কত নম্বর আসবে? 1 2 3 4, অর্থাৎ 4s, 4s, তারপর আসবে 3d, বাকিগুলো করতে পারো, বাকিগুলো দেখবে অতগুলো ইলেকট্রন হবে না। 18 দিয়ে 20, 20 আর 4 24, তাহলে ইলেকট্রন হওয়া দরকার ছিল এটা, কিন্তু আমরা যদি অবশ্যই 3d কে লক্ষ্য করি, এই যে 3d
3D যে সাবসেটটা আছে 3D সাবসেটটা যদি লক্ষ্য করি 3D সাবসেটটা লক্ষ্য করি তাহলে 3D যে সাবসেট 3D সাবসেটের ক্ষেত্রে কটা অরবিটাল থাকবে অবশ্যই 5টা অরবিটাল থাকবে তাহলে 5টা অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যদি দেখি 4টে ইলেকট্রন আছে 4টে ইলেকট্রন আছে আর 4s এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি 4s এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে 4s এর ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে দুটো ইলেকট্রন আছে এবার কি হয় দেখো এই যে 4s এর যে ইলেকট্রন দুটো ইলেকট্রন আছে এইখান থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যায় আচ্ছা ডি অরবিটালে চলে ডি অরবিটালে গিয়ে ডি অরবিটালটা হাফ ফিল হয় আর হাফ ফিল হলে স্টেবিলিটি বাড়ে আচ্ছা ডি অরবিটালে গেলে হাফ ফিল হলে স্টেবিলিটি বাড়ে তাহলে ডি অরবিটাল আসবে 3d5 আর 4s আচ্ছা 4s1 তাহলে অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাস যে ক্রোমিয়ামের যে অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাস সেটা হবে 4s1 3d5 4s1 3d5 তাহলে এটাকে অবশ্যই সাজিয়ে যদি লিখি তাহলে আসবে যে আর্গন 18 3d5 4s1 3d5 4s1 আচ্ছা 3d5 4s1 তাহলে আর্গনের এই যে ক্রোমিয়াম 24 এই ক্রোমিয়াম 24 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখলাম ইলেকট্রন বিন্যাস হবে এইটা আচ্ছা এটা ব্যতিক্রম কারণ মনে রাখবে এটা পরীক্ষাতে প্রায় আসে ঠিক আছে তাহলে এবার আমরা দেখি যে নেক্সট আরেকটা আছে এক্সেপশনাল সেটা একবার জেনে নিই যে সেটা কি সেটা হলো যে কপারের ইলেকট্রন বিন্যাস ধর কপার কত Cu29 Cu এর অ্যাটমিক নাম্বার কত 29 তাহলে 29 এর যদি আমি দেখি যে ইলেকট্রন বিন্যাস তাহলে ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল কত যে 18 আর্গন 18 তাহলে 4s 3d আর্গন 18 4s2 তো আর 20 আর 9 তাহলে হওয়া দরকার ছিল এটা কিন্তু এই 3d এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি 3d এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে এই ক্ষেত্রে যে সাব অরবিটাল আছে অরবিটালের যে সংখ্যা 5টা তাহলে এই ক্ষেত্রে যদি ইলেকট্রন দেখি ইলেকট্রন আছে 9টা ইলেকট্রন আছে কটা ইলেকট্রন আছে 9টা আর 4s এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে 4s এর ক্ষেত্রে এই যে 4s এর সাবসেটে ইলেকট্রন আছে কটা দুটো এবার কি হয় দাঁড়া যে এই যে 4s থেকে যে একটা ইলেকট্রন এই 4s থেকে একটা ইলেকট্রন এই ডি অরবিটালে যায় এই যে ডি অরবিটালের মধ্যে চলে যায় অর্থাৎ ডি অরবিটালে গেলে ডি অরবিটালটা ফুলফিল হয় আর ডি অরবিটালটা ফুলফিল হলে ডি অরবিটাল যদি ফুলফিল হয় তাহলে স্টেবিলিটি বাড়ে অর্থাৎ এই হাফ ফিল আসবে এই ফুলফিল আসবে অর্থাৎ স্টেবিলিটি বাড়ে অর্থাৎ 4s1 অর্থাৎ 3d10 তাহলে অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়াল কপারের যে ইলেকট্রন বিন্যাস 18 আর্গন 18 4s1 3d10 4s1 3d10 তাহলে অবশ্যই এটাকে যদি সাজাও হ্যাঁ এটাকে ইনার অরবিটালটাকে যদি আগে রাখো তাহলে আসবে 3d10 4s1 3d10 4s1 আচ্ছা এটাও পরীক্ষাতে প্রায় হামেশা আসে এটাও পরীক্ষাতে দেয় যে কপারের ইলেকট্রন বিন্যাস দেখো আরেকটা পরীক্ষাতে আসে সেটা আমি করে দিই আরেকটা অবশ্যই পরীক্ষাতে আসে সেটা চলো আমরা দেখা যাক আরেকটা আছে যেটা হলো যে অ্যাটমিক নাম্বার 64 অর্থাৎ 64 অ্যাটমিক নাম্বার 64 এর ক্ষেত্রেও কিন্তু বসে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় তার এর যদি ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করো তাহলে হওয়া উচিত কি ছিল কত নম্বরে অবশ্যই বলো 54 জেননের পর আসবে হচ্ছে জেননের পর আসবে হচ্ছে জেননের পর জেনন কত 54 জেনন কত 54 তারপর কত নম্বর এস আসবে 1 2 3 4 5 6 নম্বর তাহলে 6s আসবে তাহলে 6x আসে তারপরে কত আসবে 4f আসবে 4f তারপর আসবে কত 5d তারপরে 6p আচ্ছা তারপরে 6p আসবে এবার ইলেকট্রন ভরবে 54 দিয়ে 56 54 দিয়ে 56 তাহলে 56 আর 14 কত হয় 56 তাহলে 56 আর কত পড়ে রইল আমাদের এখানে 8 তাহলে 56 আর 8 তাহলে হওয়া দরকার ছিল কত 4f 8 6x2 আর 4f 8 এটা হওয়া দরকার ছিল কিন্তু এক্ষেত্রে যদি দেখো যদি 4f টাকে একটু লক্ষ্য করো 4f টাকে যদি আমরা দেখি যে 4f এর মধ্যে কটা সাবসেল আছে আমরা কটা জানি 7টা 1 2 3 4 5 6 আর 7 তো 7টা সাবসেল আছে আর 7টা সাবসেলের ক্ষেত্রে যে ইলেকট্রন দেখো এক্ষেত্রে ইলেকট্রন আছে 8টা আচ্ছা এক্ষেত্রে ইলেকট্রন আছে 8টা কিন্তু এদিকে যদি 5d পুরো ফাঁকা পড়ে আছে 5d 1 2 3 4 5 অর্থাৎ 5d ফাঁকা পড়ে আছে ওই জন্য কি হয় দেখো এই যে 4f
আর 5d এদের এনার্জি লেভেল, এই দুটো যে সাবসেলের এনার্জি লেভেল প্রায় সমান। ওই জন্য কি হয়, ওই জন্য এই ক্ষেত্রে একটা ইলেকট্রন এই ডি অরবিটালের মধ্যে ভরে দেয়, একটা ইলেকট্রন ডি অরবিটালে ভরে দেয়। তাহলে সুবিধা কি হলো, সুবিধা হলো এইটাই যে এই 4f হাফ ফিল হলো, আর 4l হাফ ফিল হলে স্টেবিলিটি বাড়বে। ওই জন্য তাহলে অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাস আসবে, অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাস এলো 64, যে অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস আসবে সেটা হবে 6x2 4f7 5d1 5d1। তাহলে এটা কিন্তু ভালোভাবে সাজাই, এনার্জি লেভেল অনুযায়ী দিয়ে বলছে সাজাই যে ইনার অরবিটাল গুলোকে আগে রাখি, আর আউটার অরবিটাল গুলো পরে রাখি। তাহলে কেমন আসবে, ইনার অরবিটাল কোনটা আছে, এটা 4f, তাই না, সব থেকে ছোট 4f, প্রিন্সিপাল নাম্বার থেকে বুঝো 4f7, তারপরে 5d1, তারপর 6x2। তাহলে আমরা এভাবে যে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার 64 ইলেকট্রন বিন্যাস, অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস এটা, অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস এটা আছে। এবার ধরো যে আমরা দেখলাম যে নিউট্রাল, এগুলো সবগুলো দেখলাম সব নিউট্রাল অ্যাটম গুলোর ক্ষেত্রে বা নিউট্রাল এলিমেন্ট গুলোর ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস দেখেছেন। এবার আমরা দেখবো ধরো কোনো আয়ন দিয়ে দিল, কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস যদি দেয় তাহলে সেটা কিভাবে করবো, হ্যাঁ, কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস যদি দিয়ে দেয় তাহলে সেটা কিভাবে করবো সেটা একবার জানতে হবে, সেটা বলছি একবার জানতে হবে। ধরো কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস দিল, হ্যাঁ, যেটা আয়নের কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস ধরো দিল, ধরো কথা আমরা বললাম, তোমাকে বললো Fe2+ এর ইলেকট্রন বিন্যাস এঁকে দেখো, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস এঁকে দেখো। তাহলে ফার্স্টে তুমি কি করবে, ফার্স্টে এরকম যদি দেয় তাহলে ফার্স্টে কাজ করবে Feর আগে তোমাকে যে নিউট্রাল অবস্থায় এর অ্যাটমিক নাম্বার জানতে হবে, এর নিউট্রাল অবস্থায় অ্যাটমিক নাম্বার কত 26, অ্যাটমিক নাম্বার কত 26। তাহলে এই নিউট্রাল অবস্থায় ফার্স্টে ইলেকট্রন বিন্যাসটা আগে আঁকতে হবে। তাহলে এই নিউট্রাল অবস্থায় অ্যাটমিক নাম্বার আঁকবো কি করে, ইলেকট্রন বিন্যাস আঁকবো কি হবে, তাহলে আর্গন 18, তার কথা আসবে 4s, তাহলে 3d, 4s 3d, হ্যাঁ, তাহলে 4s আর্গন 18, 18 2 20, 20 আর 6, 20 আর 6 26। তাহলে অবশ্যই এই যে আয়রনের ইলেকট্রন বিন্যাস, আয়রন নিউট্রাল অবস্থায় ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 18, আর এটাকে অবশ্যই আমরা ইনার অরবিটালকে ভিতরে রাখবো আর আউটার অরবিটাল গুলোকে বাইরে রাখবো, ইনার অরবিটালকে ভিতরে রাখবো, আউটার অরবিটালকে বাইরে রাখবো, হচ্ছে এভাবে সাজাবো, পাঁচটা বসে এভাবে আমাকে সাজাতেই হবে, এভাবে সাজাতে হবে। এবার কি করব, এবার হচ্ছে কি Fe2+ এর ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, দুটো চার্জের সামনে আছে, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। এবার আমরা জানি যে ইলেকট্রন সর্ববহিঃস্থ কক্ষ থেকে বেরিয়ে, তাহলে সর্ববহিঃস্থ কক্ষ কোনটা, 4s টা হলো সর্ববহিঃস্থ কক্ষ। তাহলে 4s থেকে কিন্তু ইলেকট্রন বেরোবে, কখনোই 3d থেকে ইলেকট্রন বেরোবে না, কারণ 3d হলো ইনার অরবিটাল। তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এর ইলেকট্রন বিন্যাস আসবে যে আর্গন 18, 3d 6, আর 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে 4s0 হচ্ছে 4s0। তাহলে অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস Fe2+ এর ইলেকট্রন বিন্যাস এটা। এবার কেউ ধরো 4s টা যেহেতু 0 হয়ে গেছে, 4s টা নাম লিখতে পারো, কেউ 4s টাকে নাম লিখতে 3d 6 এই মানে ইলেকট্রন বিন্যাস হিসেবে লিখতে পারো, তাহলে এটা অবশ্যই হবে, এটা হবে। তাহলে আয়ন অবস্থা যদি থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস হবে এটা। এবার ধরো তোমাকে যদি এটাকে আমি ক্যাটায়নের ক্ষেত্রে দেখলাম, তাই না, যে ক্যাটায়ন পজিটিভ চার্জ থাকলে ইলেকট্রন বেরিয়ে গেলে তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে। এবার ধরো তোমাকে দিল যদি বলে দিল ধরো, হ্যাঁ, যদি অ্যানায়ন যদি দিয়ে দেয়, হ্যাঁ, তো তোমাকে অ্যানায়ন দিল, অ্যানায়ন, তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, তাহলে অ্যানায়ন যদি দিয়ে দেয় তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, ধরো কথা মনে বললাম, হ্যাঁ, ধরো ও মাইনাস, তাহলে ও মাইনাস দিয়েছে, ও মাইনাসের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, এটা অ্যানায়ন, অ্যানায়নের যদি ইলেকট্রন বিন্যাস ও মাইনাস দেয়, হ্যাঁ, ও মাইনাসের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো। তাহলে ও মাইনাসের ইলেকট্রন কটা আছে আগে দেখে নেবো, যে ও মাইনাসের ইলেকট্রন কটা আছে। তাহলে অক্সিজেনের কটা ইলেকট্রন থাকে, অক্সিজেনের ইলেকট্রন থাকে 8টা, আর এক্ষেত্রে একটা হলো 9টা, তাহলে টোটাল মাইনাস 9টা ইলেকট্রন, যে 9টা ইলেকট্রন। তাহলে 9টা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা কার পরে আছে, হ্যাঁ, তাহলে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের পরে আছে হিলিয়াম। তাহলে আমরা দেখবো আচ্ছা এরপরে কত নম্বর আসবে, 1 2, অর্থাৎ 2s
তারপরে 2p, হচ্ছে 2s তারপর 2 2 এ 4, তাহলে 4 হলো 4 আর 5 2p6, তাহলে এর যে ইলেকট্রন বিন্যাস এটা তো 9টা, এর ইলেকট্রন বিন্যাস এটা হবে। অ্যানাইন যদি দেয় তাহলে কিন্তু ইলেকট্রন এই যে এনার্জি লেভেল অনুযায়ী ধরবো, এনার্জি লেভেল অনুযায়ী ধরবো। কিন্তু ক্যাটাইন যদি দেয় তাহলে আমরা আগে সাজাবো আউটার অরবিট ইনার অরবিট হিসেবে সাজাবো, তারপরে অবশ্যই ইলেকট্রন যে আউটার অরবিটাল থাকবে সেখান থেকে বের করবো, হয়েছে? সেখান থেকে ইলেকট্রন বের করবো। এবার ধরো আমরা তো ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জানলাম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে, এবার হলো যে এই যে ইলেকট্রন বিন্যাস জেনে আমার লাভ কি হবে, তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস যদি আমি ইলেকট্রন যে বিন্যাস এইখান থেকে যদি জানি, হ্যাঁ, তাহলে কিছু এর অ্যাপ্লিকেশন আছে সেগুলো অবশ্যই জানতে হবে। যেমন তাহলে লেখো যে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক configuration, application of electronic configuration, তাহলে ফার্স্ট যেটা অবশ্যই দেখতে পাবো সেটা ম্যাগনেটিক প্রপার্টি, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারবো যে ম্যাগনেটিক প্রপার্টি কেমন হবে সেটা জানবো। ম্যাগনেটিক প্রপার্টি দুই প্রকার, এই যে ম্যাগনেটিক প্রপার্টি এটা দুই প্রকার হয়। কি একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ইন নেচার, আর একটা হয় ডায়াম্যাগনেটিক ইন নেচার। একটা প্যারাম্যাগনেটিক নেচার আর একটা হয় ডায়াম্যাগনেটিক নেচার। এবার আসলে প্যারাম্যাগনেটিক কাদেরকে বলবো, প্যারাম্যাগনেটিক কোনগুলোকে বলবো যে তারা প্যারাম্যাগনেটিক ধর্মী। মনে রাখবে যদি প্রেজেন্স অফ at least one odd electron, যদি কমপক্ষে একটা বিজোড় ইলেকট্রন থাকে, উপস্থিত থাকে, তাহলে আমি সেটাকে বলবো যে প্যারাম্যাগনেটিক ধর্মী, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম। আর যদি সমস্ত ইলেকট্রন অল ইলেকট্রন আর পিয়ার, যদি সমস্ত ইলেকট্রন পিয়ার অবস্থায় থাকে, অর্থাৎ জোড় অবস্থায়, সমস্ত ইলেকট্রন যদি পিয়ার অবস্থায় থাকে, অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো অড ইলেকট্রন না থাকে, তাহলে সেটা বলবো ডায়াম্যাগনেটিক ইন নেচার। প্যারাম্যাগনেটিক যদি অড ইলেকট্রন যদি না থাকে তাহলে সেটা বলবো ডায়াম্যাগনেটিক, আর যদি অড ইলেকট্রন থাকে, যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা প্যারাম্যাগনেটিক নেচার। তাহলে অবশ্যই এখান থেকে আমরা বলতে পারবো যে কোনটা কার ক্ষেত্রে অড ইলেকট্রন আছে আর কার ক্ষেত্রে অড ইলেকট্রন নেই। চলো আমরা একটা দেখি। তোমাকে দুটো তুলে দিল, ধরো বললো একটা বললো জেডেন জিঙ্ক আর একটা হলো ধরো আয়রন, জেডেন আর একটা তোমাকে বললো আয়রন, একটা আয়রন, এটা তুলে দিল। বললো আচ্ছা কোনটা প্যারাম্যাগনেটিক আর কোনটা ডায়াম্যাগনেটিক, এখানের মধ্যে তুললো কোনটা প্যারাম্যাগনেটিক আর কোনটা ডায়াম্যাগনেটিক। তাহলে ফার্স্টে কি জানতে হবে, এদের ইলেকট্রন বিন্যাস। তাহলে জিঙ্কের অবশ্যই অ্যাটমিক নাম্বারটা জানতে হবে, জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত 30, আয়রনের অ্যাটমিক নাম্বারটা কত, অ্যাটমিক নাম্বার হলো 26। তাহলে ফার্স্টে কি করবো, ফার্স্টে হলো এদের ইলেকট্রন বিন্যাস আগে আঁকবো, আর্গন 18 4s, তাহলে 3d, তাহলে আর্গন 18 4s 2 আর 3d 10, তাহলে অবশ্যই 4s এর ক্ষেত্রে যদি দেখি এটা 4s এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, আর 3d এর ক্ষেত্রে যদি দেখি যে 3d এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এক্ষেত্রে যে ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন আছে। তাহলে 10টা ইলেকট্রন দেখো এক্ষেত্রে সব এই যে 4s এর ক্ষেত্রে দেখি সেটা জোড় অবস্থা আছে, 3d এর ক্ষেত্রে সব ইলেকট্রন গুলোকে দেখি সব ইলেকট্রন কিন্তু জোড় অবস্থা আছে, আবার জোড় অবস্থা আছে, সব ইলেকট্রন জোড় অবস্থা। তাহলে কি জেডেন
Zn হলো ডায়াম্যাগনেটিক ইন নেচার। Zn কি হবে? Zn হবে ডায়াম্যাগনেটিক ইন নেচার, অর্থাৎ এর ডায়াম্যাগনেটিক প্রপার্টি লক্ষ্য করবে। কিন্তু আয়রনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি দেখি, আয়রনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে আর্গন 18, 4s 3d, 4s 3d, 4s 2 3d 6, 3d 6। তাহলে এক্ষেত্রে 4s টা যদি দেখি, এই যে 4s, 4s এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। আর 3d এর ক্ষেত্রে যদি দেখি, 3d, 3d এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে? হ্যাঁ, 3d এর ক্ষেত্রে তাহলে 1 2 3 4 5 6। তা 3d এর ক্ষেত্রে কত হচ্ছে? কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে এই ক্ষেত্রে আমি বলেছি অড ইলেকট্রন আছে না, অবশ্যই এগুলো দেখতে পাচ্ছ অড, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যক ইলেকট্রন। হচ্ছে এখানে হচ্ছে বিজোড় সংখ্যক ইলেকট্রন। তাহলে নাম্বার অফ বিজোড় সংখ্যক ইলেকট্রন যদি বলে যে নাম্বার অফ অড ইলেকট্রন, যে নাম্বার অফ যদি অড ইলেকট্রন, the number of odd electron কত হবে? 4টি। আচ্ছা 4টি। তাহলে আয়রন, আয়রন যেটা হবে, আয়রন হলো প্যারাম্যাগনেটিক ইন নেচার। আচ্ছা প্যারাম্যাগনেটিক ইন নেচার, প্যারাম্যাগনেটিক ইন নেচার, প্যারাম্যাগনেটিক ইন নেচার। তাহলে আয়রন হলো প্যারাম্যাগনেটিক ইন নেচার। তাহলে হচ্ছে জিঙ্ক হলো ডায়াম্যাগনেটিক, ই হলো প্যারাম্যাগনেটিক। এবার হলো এই যে প্যারাম্যাগনেটিক যদি কোনো একটা অ্যাটম প্যারাম্যাগনেটিক যদি হয়, তাহলে জানবো কি ই বেশি চৌম্বক ধর্মীয়, ই কম চৌম্বক ধর্মীয়, এগুলো জানবো কি? অর্থাৎ যে প্যারাম্যাগনেটিক নেচারটাকে আমরা মেজার করবো কিভাবে, তাই না? তাহলে একটা অবশ্যই একটা সাহায্যে মেজার করা হয়, সে হলো ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট আর চৌম্বক ভ্রামক। এই চৌম্বক ভ্রামকের সাহায্যে, চৌম্বক ভ্রামকের সাহায্যে এই প্যারাম্যাগনেটিক নেচারকে মেজার করা যায়। হ্যাঁ, প্যারাম্যাগনেটিক যে চৌম্বক ধর্ম সেটাকে মেজার করা যায়। অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক। এই চৌম্বক ভ্রামকের সূত্র কি? চৌম্বক ভ্রামকের সূত্র হলো n × n + 2 bm। bm হলো বোর ম্যাগনেট, এটা ইউনিট। হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট চৌম্বক ভ্রামকের ইউনিট হলো bm, bm হিসেবে রাখা হয়। এই ক্ষেত্রে n কি জিনিস? n কি জিনিস? n হলো যে নাম্বার অফ the number of odd electron, the number of odd electron, number of odd electron। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট। এবার তোমাকে ধরো তো কথা বললাম, তোমাকে বললো যে আয়রনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? আয়রন ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? তাহলে তুমি কিভাবে করবে? তাহলে এই ক্ষেত্রে বলো, আয়রন ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস আমি দেখেছি, এই ক্ষেত্রে যে নাম্বার অফ অড ইলেকট্রন কত? 4। তাহলে n এর ভ্যালুটা কত হলো? 4। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আয়রনের ক্ষেত্রে যে ম্যাগনেটিক মোমেন্ট ফর আয়রন, এই আয়রনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট সেটা আসবে √, তাহলে n এর জায়গায় কত বসাবো? 4, n এর জায়গায় 4 আর 4 + 2, এটা। তাহলে আলটিমেট কত আসছে? 4 × 6, 4 × 6 মানে 24, তো √24। তাহলে √24 bm। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আয়রনের ক্ষেত্রে কত হলো? √24 m, √24 m। ঠিক আছে? এবার এক্ষেত্রে যার ম্যাগনেটিক মোমেন্ট বেশি হবে সে তত প্যারাম্যাগনেটিক নেচার, তাপতত্ত্ব বেশি। ঠিক আছে? তাপতত্ত্ব বেশি হবে এর ম্যাগনেটিক নেচার, তাপতত্ত্ব বেশি। এছাড়া তো আরো অ্যাপ্লিকেশন আছে, আরো অ্যাপ্লিকেশন আছে, আরো অ্যাপ্লিকেশন আছে, সেগুলো অবশ্য। তাহলে দেখো এটা কত হলো? √24, তাই না? তাহলে কত আসবে? যে √4 × 6 আসছে √24 বোর ম্যাগনেট, বোর ম্যাগনেট bm। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ফর আয়রন, আয়রনের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট এসছে আমার এত। এবার ধরো নেক্সট আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন গুলো দেখি। আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই ইলেকট্রন কনফিগারেশন থেকে আমার ব্যাখ্যা করা যায়। যেমন একটা হলো দ্য স্টেবিলিটি। কোন একটা এলিমেন্টের যে স্টেবিলিটি, স্থায়িত্ব, স্টেবিলিটি, এই স্টেবিলিটি সম্বন্ধে ব্যাখ্যা করা যায়। স্টেবিলিটি সম্বন্ধে ব্যাখ্যা করা যায়। ধরো তোমাকে বললো যে Fe2+ আর তোমাকে দিয়ে দিয়েছে Fe3+, Fe2+ আর Fe3+ দিয়েছে। এবার তুমি বললো যে হুইচ আয়ন ইজ more stable
অ্যান্ড হয়, অর্থাৎ কোন আয়নটা বেশি স্টেবল এবং কেন, কোন আয়নটা বেশি স্টেবল এবং কেন, এটা আমার বলি। তাহলে ফার্স্টে তোমাকে জানতে হবে যে এদের ইলেকট্রন বিন্যাস গুলো আগে জানতে হবে, ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তাহলে তার আগে জানতে হবে তোমাকে কি আয়রন, আয়রন নিউট্রালের এদের ইলেকট্রন বিন্যাসটাকে জানতে হবে। আর আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস জানতে হবে, আরগন 26 এর ইলেকট্রন বিন্যাস জানতে। তাহলে আরগন 18 4s 3d, 4s2 3d 6, 3d 6। তাহলে এটাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে যে ইনার অরবিটাল গুলোকে আগে লিখতে হবে, ইনার অরবিটাল গুলোকে আগে লিখতে হবে, তার আউটার অরবিটাল গুলোকে লিখতে হবে, আউটার অরবিটাল গুলোকে লিখতে হবে। এবার কি করব, এবার হলো যে Fe2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লিখব, Fe2+ ক্ষেত্রে। তাহলে এখান থেকে Fe2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দিই, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। অর্থাৎ 4s কত হলো, 4s 0 3d6 আর 4s 0। আবার এক্ষেত্রে 3d 6, এই 3d এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে 3d এর ক্ষেত্রে যে 3d এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন, এক্ষেত্রে 6টা ইলেকট্রন 3d অরবিটালের মধ্যে আছে। আবার যে Fe3+ যদি লক্ষ্য করি, Fe3+ এর যদি ইলেকট্রন বিন্যাস আঁকি তাহলে কত আসবে, আর্গন 18। তাহলে S থেকে দুটো বেরোবে, আর একটা কোথা থেকে বেরোবে, D থেকে বেরোবে, বুঝলে, D থেকে আর একটা বেরোবে। তাহলে কত হলো, D কত আসবে, তাহলে 3d 5 একটা বেরিয়েছে D থেকে, আর S থেকে দুটো বেরিয়েছে, অর্থাৎ 4s 4s। তাহলে 3d এর ক্ষেত্রে এক্ষেত্রে যদি আঁকি 3d এর ক্ষেত্রে যে সাবসেল আছে, সেই সাবসেলের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলোকে আমি দেখি, ইলেকট্রন দেখি 1 2 3 4 5, তাহলে 5টা। এবার তুমি লক্ষ্য করো যে Fe2+ আর Fe3+ এর মধ্যে এই যে 3d যে সাবসেলটা আছে, এই সাবসেলটা তুমি ভালো করে লক্ষ্য করো। সাবসেলটা দেখো, সাবসেলটা এখানে দেওয়া আছে, এই ক্ষেত্রে দেখো পুরো একটা হাফ ফিলের তুলনায় একটা ইলেকট্রন বেশি আছে, আর এটা পুরোপুরি হাফ ফিল আছে, পুরোপুরি হাফ ফিল আছে। এবার ধরো স্টেবিলিটি, যখন কোনো ব্যাখ্যা করবো, যে স্টেবিলিটি ব্যাখ্যা করবো, সব থেকে বেশি যে স্টেবিলিটি হয় সেটা হয় যদি কোনো সাবসেল যদি ফুলফিল থাকে, কোনো সাবসেল যদি ফুলফিল থাকে, ফুলফিল যদি সাবসেল থাকে, ফুলফিল সাবসেল থাকে, তাহলে তার স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তারপরে হাফ ফিল সাবসেলের হবে, তারপরে হাফ ফিল সাবসেলের হবে, তারপরে আধা অন্য ইলেকট্রন অন্য সাবসেল গুলো হবে, যাদের হাফ ফিল ফুলফিল থাকবে না, তারপরে ওগুলো হবে। তাহলে ফুলফিলের সব থেকে স্টেবিলিটি বেশি, তারপরে হাফ ফিলের স্টেবিলিটি বেশি হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, 3d টা হাফ ফিল আছে, তাই না, এক্ষেত্রে 3d কে আছে, 3d হাফ ফিল অবস্থায় আছে, 3d হাফ ফিল অবস্থায় আছে, আর এক্ষেত্রে 3d হাফ ফিল নেই। তাহলে এর স্টেবিলিটি, এর যেহেতু হাফ ফিল আছে ওই জন্য এর স্টেবিলিটি বেশি হবে Fe2+, ওই জন্য Fe3+ এর স্টেবিলিটি Fe2+ এর তুলনায় বেশি হবে, Fe3+ এর স্টেবিলিটি Fe2+ এর তুলনায় বেশি হবে। তাহলে স্টেবিলিটি সম্বন্ধে আমরা জানতে পারলাম যে স্টেবিলিটি সম্বন্ধে, স্টেবিলিটি কার কি বেশি হবে কার কম হবে, ইলেকট্রন বিন্যাস সহজে ব্যাখ্যা করা যায়। আর একটা ব্যাখ্যা করা যায় অবশ্যই, যে আর একটা এখান থেকে ব্যাখ্যা করা যায়, সেটা হলো যে পজিশন, অর্থাৎ কোনো ধরো একটা অ্যাটম বলে দিল, যে অ্যাটমিক নাম্বার তোমাকে অবশ্যই একটা বলে দিবে, বলবে যে মডার্ন পিরিয়ডিক টেবিলে, এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এই মডার্ন পিরিয়ডিক টেবিলে তার অবস্থান কোথায়, মডার্ন পিরিয়ডিক টেবিলে তার অবস্থান কোথায়, এটা একটা। তাহলে 3 নম্বর যে অ্যাপ্লিকেশন, সেটা হলো পজিশন ইন মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলে তার অবস্থান কোথায় হবে, সেটা একটা আছে। এবার ধরো এক্ষেত্রে কতগুলো যে সাবসেলের মধ্যে কতগুলো সাবসেলের যে ইলেকট্রন গুলো ঢুকবে, সেই সাবসেল অনুযায়ী তার ব্লকের নাম হয়। তাহলে এক্ষেত্রে যদি লাস্ট যে ইলেকট্রন সর্বশেষ যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটা যদি আমি কথা বললাম, যদি ধরো সেটা এস সাবসেলের মধ্যে যদি ঢুকে, এস সাবসেলের মধ্যে যদি
ঢুকে, তাহলে সেটা সেই এলিমেন্টটাকে বলবো যে এস ব্লক এলিমেন্ট, এস ব্লকের মধ্যে আছে, এস ব্লকে আছে। আবার ধরো যে লাস্ট ইলেকট্রনটা যদি পি সাবসেলের মধ্যে ঢুকে, পি সাবসেলের মধ্যে যদি ঢুকে, তাহলে সেটাকে বলবো যে পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট। আবার লাস্ট ইলেকট্রনটা যদি ডি সাবসেলের মধ্যে ঢুকে, তাহলে ডি সাবসেলের মধ্যে যদি ঢুকে, ডি সাবসেলের মধ্যে ঢুকে, তাহলে সেইটাকে বলবো ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। আর লাস্ট যে ইলেকট্রন, লাস্ট ইলেকট্রনটা যদি এফ সাবসেলের মধ্যে ঢুকে, এফ সাবসেলের মধ্যে, এফ উপকক্ষের মধ্যে ঢুকে, তাহলে সেটাকে বলবো এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট। এবার ধরো যে এস ব্লক যদি হয়, তাহলে তার কিভাবে আমি পজিশন বলবো? যদি পি ব্লক হয়, পি ব্লক কোনো এলিমেন্ট যদি হয়, তার কিভাবে অবস্থান বলবো? ডি ব্লক যদি হয়, তার কিভাবে অবস্থান বলবো? আর এফ ব্লক যদি এলিমেন্ট হয়, তাহলে সেটা তার অবস্থান কিভাবে বলবো? হয়েছে? তাহলে অবস্থান বলতে গেলে অবশ্যই আমার দুটো জিনিস জানতে হবে, দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে গ্রুপ জানতে হবে, আর একটা পিরিয়ড জানতে হবে। গ্রুপ মানে হচ্ছে শ্রেণী, আর পিরিয়ড মানে পর্যায়, কত নম্বর শ্রেণীতে আছে আর কত নম্বর পর্যায়ে আছে। ধরো এস ব্লক, কথা বললাম যে এস ব্লক, যদি এস ব্লক দেখা গেল যে এস ব্লকের মধ্যে ইলেকট্রনটা ঢুকলো, এফ সাবসেলের মধ্যে ইলেকট্রনটা ঢুকলো, হয়েছে? এফ সাবসেলের মধ্যে ইলেকট্রনটা ঢুকলো। যদি এফ সাবসেলের মধ্যে ইলেকট্রন ঢুকে, তাহলে আমি সেটাকে এস ব্লক বলবো। আর এস ব্লকের ক্ষেত্রে অবস্থান বলার জন্য, ফর এস ব্লক এলিমেন্টের জন্য, এস ব্লক যে মৌলগুলো থাকবে তার অবস্থান বলতে গেলে ফার্স্ট আমার দুটো আসবে, ঠিক আছে? একটা পিরিয়ড, পিরিয়ড বলতে হয় না, তার পর্যায় কত নম্বর, পর্যায় কত নম্বর আসবে সেইটা। এক্ষেত্রে পর্যায় আসবে এই যে এন, দেখতে হচ্ছে এস এর আগে যে নাম্বারটা থাকবে, এস এর আগে যে নাম্বারটা থাকবে সেটাই হবে তার পর্যায়। এন এর যে ভ্যালু আসবে সেটা তত নম্বর, সেটা পর্যায় হবে, তত নম্বর সেটা পর্যায়। এস এর ভ্যালু যত আসবে সেটা তত নম্বর পর্যায়। এবার গ্রুপ, গ্রুপ কত হবে? গ্রুপ কত হবে? গ্রুপ হলো এই ক্ষেত্রে এস যে সাবসেটটা থাকবে সেক্ষেত্রে কটা ইলেকট্রন আছে, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন। এফ সাবসেটের মধ্যে আসবে যে নাম্বার অফ, দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন এফ সাবসেট, এস সাবসেট, অর্থাৎ এস সাবসেটের মধ্যে যে কটা ইলেকট্রন আছে সেটা হবে গ্রুপ, সেটা হবে গ্রুপ, সেটা গ্রুপ। ধরো আমি তোমাকে বললাম, ধরো 19, ধরো 19 তোমাকে ইলেকট্রন বিন্যাস দিলে, আচ্ছা 19 যে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, তুমি এর অবস্থা 19 যে অ্যাটমিক নাম্বার তোমাকে 19 দিল, ধরো অ্যাটমিক নাম্বার তোমাকে তুলে দিয়েছে 90, অ্যাটমিক নাম্বার 90, নে বললো যে অ্যাটমিক নাম্বার 19 এর ক্ষেত্রে, অ্যাটমিক নাম্বার 19 এর ক্ষেত্রে এর অবস্থান নির্ণয় করো, অ্যাটমিক নাম্বার 19 যে তার অবস্থান নির্ণয় করো। তাহলে ফার্স্টে কি করবো, যে 19 এর ইলেকট্রন বিন্যাস আগে আঁকবো, হচ্ছে 19 এর ইলেকট্রন বিন্যাস আগে আঁকবো। তাহলে আর্গন 18, তার কত আসবে 4s1, এটা 4s1, আর্গন 18, 18 পর আসবে 4s1, আচ্ছা 4s1। তাহলে এক্ষেত্রে যদি আমি পিরিয়ড যদি বলি, তাহলে পিরিয়ড এন এর ভ্যালুটা কত 4, তাহলে 4 নম্বর পিরিয়ড, এটা কত নম্বর পিরিয়ড আছে 4 নম্বর পিরিয়ডে। আর কত নম্বর যদি গ্রুপ যদি বলি, এটা গ্রুপ, তাহলে কত নম্বর গ্রুপ হবে, কটা ইলেকট্রন আছে এসে, তাহলে একটা, তাহলে এক্ষেত্রে গ্রুপ নম্বর 1, সে গ্রুপ নম্বর 1। তাহলে যে 19 অ্যাটমিক নাম্বার, যা 19 অ্যাটমিক নাম্বার যা আছে তার পর পিরিয়ড যদি বলে কত নম্বর পর্যায়ে, সেটা 4 নম্বর পর্যায়ে হবে। আর যদি গ্রুপ যদি বলে তাহলে কত নম্বর, 1 নম্বর গ্রুপ হবে। তাহলে এস ব্লক যে এলিমেন্টগুলোর অবস্থান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম, হচ্ছে? এবার ধরো পি ব্লক কোনো এলিমেন্ট, পি ব্লকে ধরো কোনো একটা এলিমেন্ট, সেটার অবস্থান আমরা কিভাবে বলবো? ধরো পি ব্লক যদি হলো, পি ব্লক যদি হয়, ধরো পি ব্লক কোনো এলিমেন্ট, তার অবস্থান কিভাবে নির্ণয় করবো, তার অবস্থান কিভাবে নির্ণয় করবো? পি ব্লক যদি এলিমেন্ট, ধরো পি ব্লক কোনো এলিমেন্ট, তার অবস্থান কিভাবে বলবো, হচ্ছে তার অবস্থান কিভাবে বলবো? তাহলে আমার সাথে পিরিয়ড ফার্স্টে বলতে হবে যে পিরিয়ড কত নম্বর পিরিয়ড, এই যে এন এর ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু হবে
ম্যাক্সিমাম ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু হবে সেটাই হবে তার পিরিয়ড, বুঝছো, সেটাই হবে পিরিয়ড। আর গ্রুপ পি ব্লকের এলিমেন্টগুলোর ক্ষেত্রে যে গ্রুপ কিভাবে বলবো, গ্রুপ কিভাবে বলবো, গ্রুপ হবে, গ্রুপ হবে, তাহলে আমরা এই পিরিয়ডিক টেবিল যদি লক্ষ্য করি তাহলে ফার্স্টে কি থাকে বলতো, ফার্স্টে অবশ্যই এস থাকে, তারপরে দেখবো অবশ্যই ডি অরবিটাল থাকে, তারপরে পি অরবিটাল গুলো থাকে, তারপরে পি অরবিটাল গুলো থাকে, ঠিক আছে। এটা হচ্ছে এস ব্লক, এখানে এস ব্লক গুলো থাকে, এক্ষেত্রে ডি ব্লক থাকে, আর এক্ষেত্রে পি ব্লক থাকে, ঠিক আছে, এক্ষেত্রে পি ব্লক থাকে, ঠিক আছে, পি ব্লক থাকে। আর এস ব্লক যদি দেখে এখানে অবশ্যই দুটো আছে, এক্ষেত্রে দুই, এস ব্লকের ক্ষেত্রে দুটো ইলেকট্রন দেখে, তাহলে দুই, তার মাঝে অবশ্যই 10টা, তারপর অবশ্যই 10টা ইলেকট্রন থাকে ডি, তারপরে পি চালু হয়েছে, তারপরে কিন্তু পি চালু হয়। ওই জন্য কি হবে, এস ব্লকের ক্ষেত্রে এস ব্লকে যে ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন এস ব্লকে যেটা ঢুকবে সেই দুটো এস ব্লকের ইলেকট্রনটা আগে হবে এস ব্লকে, তারপরে ডি ব্লকে যে 10টা আছে এক্ষেত্রে ডি ব্লকে 10টা ইলেকট্রন আসবে, তারপরে হচ্ছে পি ব্লকে, পি ব্লকে যটা ইলেকট্রন ঢুকবে 1 to 6, ঠিক আছে, পি ব্লক ম্যাক্সিমাম 1 to 6, তাহলে পি ব্লকে যটা হবে সেটা আমি লিখবো, পি ব্লকে যদি 1 হয় তাহলে 1 লিখবো, যদি অবশ্যই 6টা হয় তাহলে 6 লিখবো, তাহলে এটা এভাবে গ্রুপ নির্ণয়, অর্থাৎ 12 প্লাস P1 to 6, আছে P1 to 6, আছে পি ব্লকের এলিমেন্টকে এভাবে আমরা নির্ণয় করব তার অবস্থান। এবার ধরো তোমাকে বলে দিল, ধরো বলে দিল, কখনো বললাম যে অ্যাটমিক নাম্বার, ধর অ্যাটমিক নাম্বার 17, অ্যাটমিক নাম্বার 17 তার অবস্থান নির্ণয় করো, অ্যাটমিক নাম্বার 17 তার অবস্থান নির্ণয় করো। তাহলে ফার্স্টে কি জানতে হবে, ফার্স্টে এই অ্যাটমিক নাম্বার 17 এর ইলেকট্রন বিন্যাস আগে জানতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস 17 কার নিয়ম 10 এর পর, বুঝছেন, 10 এর পর তার কত আসবে 3s, তারপর 3p, 3s তারপর 3p, কারণ d আর এখানে আসবে না, d এখানে আসবে না, তাহলে কত হলো 10, 10 দিয়ে 12, 12, 12 আর 5 17, আচ্ছা 12 আর 5 17। তাহলে এই ক্ষেত্রে পিরিয়ড যদি বলি, যে এই যে পিরিয়ডটা কত নম্বর, n এর ভ্যালু ম্যাক্সিমাম কত 3, দুটোতেই 3 আছে, তাহলে অবশ্যই অসুবিধা হবে না 3, পিরিয়ড তাহলে কত নম্বর এলো, যে 3 নম্বর পিরিয়ড এলো, কত নম্বর পিরিয়ড এলো 3 নম্বর, 3 নম্বর পিরিয়ড। তাহলে দেখো অ্যাটমিক নাম্বার যে 17 তার ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস দেখলাম এটা। তাহলে এই ক্ষেত্রে পিরিয়ড গুলো যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ n, n এর ম্যাক্সিমাম এই ক্ষেত্রে 3 আছে, এক্ষেত্রে 3 আছে, তাহলে অবশ্যই পিরিয়ড কত নম্বর 3 নম্বর পিরিয়ড আসবে। এবার গ্রুপ নম্বর কোশ্চেন আছে, গ্রুপ নম্বর কত আসবে, হচ্ছে গ্রুপ নম্বর কত হবে, গ্রুপ নম্বর। তাহলে এস ক্ষেত্রে ফার্স্টে বসে এস আছে, দেখো এস এর 2, এস 2, তাহলে এই ক্ষেত্রে বলছে ডি নেই, এক্ষেত্রে ডি নেই, কিন্তু আমরা ডি টাকে কাউন্ট করব, হচ্ছে ডি টাকে কাউন্ট করব, ডি 10, হচ্ছে ডি 10। তারপরে অবশ্যই এক্ষেত্রে পি এর যত হবে পি তত বলে, এখানে পি কত আছে 5, পি কত আছে 5 নম্বর, 5 নম্বর। তাহলে অবশ্যই কত নম্বর এলো, যোগ করিয়ে দিন 12, 12, 17, আচ্ছা 17, তাহলে 17 নম্বর গ্রুপ, তাহলে 17 নম্বর গ্রুপ 3 নম্বর পিরিয়ড, আর 17 নম্বর গ্রুপে এই অ্যাটমিক নম্বর 17 এর অবস্থা, আচ্ছা এর পিরিয়ড হচ্ছে, পিরিয়ড হলো 3 নম্বরে আর গ্রুপ হলো 17 নম্বরে, হ্যাঁ। এবার ধরো অন্য একটা তুলে দিল, ধরো বললো তোমার অ্যাটমিক নাম্বার, কথা বললাম অ্যাটমিক নাম্বার ধরো তোমাকে তুলে দিল 34, অ্যাটমিক নাম্বার যে 34 তার অবস্থান নির্ণয় করো, অ্যাটমিক নাম্বার 34 তার অবস্থান নির্ণয় করো। তাহলে কিভাবে করবো, তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস ফার্স্টে 34 ইলেকট্রন বিন্যাস জানতে হবে, 34 ইলেকট্রন বিন্যাস তারপর 18, 18 এর পরে আসবে 18, তারপর হচ্ছে 4s, তারপর কত আসবে 3d, তারপর কত আসবে 4p, ঠিক আছে, তারপর কত আসবে 4p। তাহলে 18 দিয়ে 20 আর 10 30 আর p আসবে 4, 34। এবার ধরো এক্ষেত্রে যদি আমি বলি পিরিয়ড, এক্ষেত্রে পিরিয়ড কত, n এর যে ম্যাক্সিমাম ভ্যালু, n এর কেন ম্যাক্সিমাম হলো 4, n এর কত ম্যাক্সিমাম ভ্যালু কত, n এর কত ম্যাক্সিমাম ভ্যালু 4, তাহলে n এর কত ম্যাক্সিমাম ভ্যালু কত, n এর ম্যাক্সিমাম ভ্যালু ধরা হয় না 4, হচ্ছে তাহলে পিরিয়ড আমার 4 এবার। এবার হচ্ছে গ্রুপ কত নম্বর, এবার গ্রুপ ধরো কত নম্বর, গ্রুপ কত নম্বর আসবে, s এর ক্ষেত্রে অবশ্যই 2 যোগ হয়, s এর ক্ষেত্রে 2, আর d এর ক্ষেত্রে 10, আর p এর ক্ষেত্রে যটা ইলেকট্রন থাকে তটা, 4টা আছে 4টা, তাহলে কত হলো আলটিমেট, তাহলে অবশ্যই কত আছে 12, 12, 16, তাহলে 16 নম্বর গ্রুপ, তাহলে 16 নম্বর গ্রুপ
আর 4 নম্বর পিরিয়ডের এর অবস্থান। এই যদি বলে অ্যাটমিক নাম্বার 34 এর অবস্থান কত হবে, পিরিয়ড আসবে 4 আর গ্রুপ আসবে 16। এবার ধরো তোমাকে এটা একটু বেশি দিল, হ্যাঁ, ধরো তোমাকে বললো অ্যাটমিক নাম্বার, হ্যাঁ, ধরো অ্যাটমিক নাম্বার তোমাকে বলেছে, অ্যাটমিক নাম্বার ধরো তোমাকে বললো, হ্যাঁ, ধরো 84, অ্যাটমিক নাম্বার 84, তাহলে অ্যাটমিক নাম্বার তোমাকে 84 বললো, বললো আচ্ছা এর অবস্থান নির্ণয় করো, এর অবস্থান নির্ণয়। তো ফার্স্টে কি জানতে হবে, ফার্স্টে অবশ্যই এর ইলেকট্রনটাকে রাখতে হবে। তাহলে কার পরে অবশ্যই জেনন, অর্থাৎ 54, হ্যাঁ, 54 পরে, তাহলে 54 কত নম্বর আছে, আর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে রেডন, অর্থাৎ 6 নম্বর, তাহলে 6x আসবে, 6x, তাহলে f কত আসবে 4f, তাহলে 5d, তাহলে কত আসবে 6p, তাহলে 6p, ইলেকট্রন 54 দিয়ে 56, তাহলে 56 আর এক্ষেত্রে 14 ঢুকবে, 56 14 70 আর 10 80 আর এক্ষেত্রে কত হবে 4, আছে 4 আর 84, তাহলে 4 84, তাহলে ইলেকট্রন বিন্যাস হলো এটা। এবার এক্ষেত্রে তো পিরিয়ড যেহেতু বলা আছে, পিরিয়ড কত নম্বর, আচ্ছা তুমি এটা বুঝবে কি হয়, যে পি ব্লক সর্বস্থ যে ইলেকট্রন আছে সেটা পি এ ঢুকেছে, বুঝছো, আর পি এ ঢুকলে তোমাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে, এই ফরম্যাটে ইউজ করতে হবে। তাহলে পিরিয়ড কত, পিরিয়ড হলো ম্যাক্সিমাম ভ্যালু, এক্ষেত্রে ম্যাক্সিমাম এন এর ভ্যালু কত 6, বুঝছো, ম্যাক্সিমাম এন এর ভ্যালু কত 6, তাহলে 6 নম্বর পিরিয়ডের অবস্থান। আর গ্রুপ যদি বলে, তাহলে গ্রুপ কত হবে, গ্রুপ হবে তার এস এর ক্ষেত্রে এস টা যোগ হবে আর ডি টা যোগ, এফ টা কিন্তু কখনোই যোগ হবে না, এফ কিন্তু যোগ হবে না, ডি যোগ হবে। তাহলে গ্রুপ গ্রুপে কি কোন কত আসবে, এস ব্লক যে দুটো আছে সেটা আসবে, কিন্তু এক্ষেত্রে এফ আসবে না, মনে রাখবে এফ আসবে না, ডি 10 অর্থাৎ ডি 10টা সেটা আসবে, আর পি ব্লকে যে 4 আছে সেটা 4টা আসবে। তাহলে এখানে কত এলো, কত গেল 2 10 12 হচ্ছে 16, তাহলে 16 নম্বর গ্রুপ, তাহলে 16 নম্বর গ্রুপ। আমরা দেখলাম যদি অ্যাটমিক নাম্বার 84 যদি বলে, অ্যাটমিক নাম্বার 84, তাহলে তার অবস্থান যদি বলে, তার অবস্থান পিরিয়ড নম্বর 6 আর গ্রুপ নম্বর 16 আর গ্রুপ নম্বর 16। তাহলে পি ব্লক এলিমেন্টগুলোকে এভাবে আমরা তার অবস্থানটাকে নির্ণয় করব। পি ব্লক এলিমেন্ট যদি বলে তাহলে এভাবে নির্ণয় করব। তাহলে পি ব্লক এলিমেন্টগুলোকে তাহলে বের করলাম, দেন পিরিয়ড যে পি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে যে পিরিয়ড যেটা হলো সেটা হলো যে ম্যাক্সিমাম ভ্যালু অফ এন, এই ম্যাক্সিমাম ভ্যালু অফ এন, এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে তার পিরিয়ড নম্বর। আর যে গ্রুপ হবে যে এস এর ক্ষেত্রে যে দুটো ইলেকট্রন এস আর ডি, টি 10 আর পি এর ক্ষেত্রে 1 থেকে 6টা, পি এর ক্ষেত্রে 1 থেকে 6টা, অর্থাৎ এস এর ক্ষেত্রে 2, ডি এর ক্ষেত্রে 10 আর পি এর ক্ষেত্রে যেটা যটা থাকবে 1 থেকে 6টা, সেভাবে আমরা গ্রুপ বের করব। এবার আমরা দেখে নিই ডি ব্লকে যদি কোনো এলিমেন্ট হয়, ধরো কোনো ডি ব্লকে যদি কোনো এলিমেন্ট হয়, তাহলে তার পজিশন কিভাবে বের করব সেটা আমরা একবার জেনে। ডি ব্লক যদি হয়, ডি ব্লক যদি কোনো এলিমেন্ট হয়, ডি ব্লক বুঝবো কি করে, অত সর্ববিষ্ট কক্ষে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রন যদি ডি ব্লকে ঢুকে তাহলে সেটাকে বুঝবো সেটা ডি ব্লক এলিমেন্ট। এবার ডি ব্লকের ক্ষেত্রে ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে অবস্থান নির্ণয়, ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে অবস্থান নির্ণয়। তাহলে পিরিয়ড কত নম্বর আসবে, অর্থাৎ পর্যায় কত নম্বর, সেম জিনিস, ম্যাক্সিমাম ভ্যালু অফ এন, এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা তার পিরিয়ড নম্বর আসবে। আর গ্রুপ কত আসবে, গ্রুপ আসবে এলো সর্বশেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে, অর্থাৎ এস কক্ষে যে দুটো ইলেকট্রন সেইটা, আর ডি কক্ষে যটা ইলেকট্রন থাকবে 1 থেকে 10টা, 1 থেকে 10টা যটা ইলেকট্রন থাকবে সেটা আমরা লিখবো। তাহলে এস ব্লকের ক্ষেত্রে এস এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন আর ডি এর ক্ষেত্রে 1 থেকে 10টা যটা ইলেকট্রন থাকবে সেখানে লিখবো, তাহলে সেটা গ্রুপ পেয়ে যাবো। দাও তোমাকে বললো ধরো না 27, তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার 27, অ্যাটমিক নাম্বার 27 এর অবস্থান নির্ণয় করো, তাহলে কি করবে, তাহলে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে করবে তুমি এই 27 এর অ্যাটমিক নাম্বার ইলেকট্রন বিন্যাসটাকে করবে, r1 18, তাহলে 4s, তারপর 3d, 4s2 20 আর 3d 7 77। তাহলে এই ক্ষেত্রে যে পিরিয়ড বলে এই গ্রুপটার পিরিয়ড কত, ম্যাক্সিমাম কত, এন এর ভ্যালু কত, এখানে 3 এখানে 4, তাহলে ম্যাক্সিমাম কত 4,
তাহলে পিরিয়ড নাম্বার কত হবে 4। এবার গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ হবে এই এস এর ক্ষেত্রে যত ইলেকট্রন আছে দুটো, এস এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন, এস এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন, আর ডি এর ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে 7, ডি এর ক্ষেত্রে 7। তাহলে কত নম্বর হলো? হলো 9 নম্বর। তাহলে 9 নম্বর গ্রুপ, 9 নম্বর শ্রেণী, আর 4 নম্বর পর্যায়ে এই 17 নম্বর যে অ্যাটমিক নাম্বার যা 27 সেটা অবস্থা, তার অবস্থান আছে। তাহলে ডি ব্লক এলিমেন্ট গুলোকে ক্ষেত্রে আমরা এভাবে তার অবস্থান নির্ণয় করব। এবার ধরো এফ ব্লক, এবার যদি এফ ব্লক হয় সর্ববিষ্ট কক্ষ এই যে ইলেকট্রনটা সেটা যদি এফ ব্লকে থাকে তাহলে তার অবস্থান নির্ণয় করব কিভাবে, হয়েছে? যদি এফ ব্লক হয়, যদি এফ ব্লক হয়, এফ ব্লক হয়, এফ ব্লক যদি হয় তাহলে মনে রাখবে এফ ব্লক যদি হয়, এফ ব্লক যদি হয়, এফ ব্লক যদি হয়, এফ ব্লক যদি হয়, তাহলে কি করবেন? এফ ব্লকের ক্ষেত্রে যে পিরিয়ড যেটা হবে সেটা অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু অফ এন, এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হবে তার পিরিয়ড অথবা পর্যায়, পিরিয়ড অথবা পর্যায় হলো ম্যাক্সিমাম ভ্যালু অফ এন, এন এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে তার পিরিয়ড, কত নম্বর পিরিয়ড, ঠিক আছে? আর গ্রুপ, এবার হচ্ছে গ্রুপ এই গ্রুপ কত নম্বর? এই যে এফ ব্লক ক্ষেত্রে যে গ্রুপ নম্বর সবসময় ফিক্স, এই গ্রুপ নম্বর সবসময় ফিক্স, 3 নম্বর গ্রুপের সমস্ত এলিমেন্ট এফ ব্লকের এলিমেন্ট গুলো ঢুকেছে। তাহলে 3 নম্বর গ্রুপ যদি বলে শ্রেণী কত নম্বর, শ্রেণী হলো 3 নম্বরে, আর পর্যায়টা আমরা বের করে দেবো, পর্যায়টা আছে এন এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত, ঠিক আছে? সেগুলোর ক্ষেত্রে আমরা বের করবো। ধরো আমি একটু তুলে নিলাম, ধরো তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার, ধরো তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার ধরো 58, অ্যাটমিক নাম্বার 58 তার অবস্থান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? ফার্স্টে করব যে অ্যাটমিক নাম্বারে এই যে 58 অ্যাটমিক নাম্বার, এই অ্যাটমিক নাম্বারের আগে ইলেকট্রন বিন্যাস আঁকবে। তাহলে এই কার পরে 58 আছে? 58 আসবে যেমন 54, যেমন 54, তো 54 পরে আর জেননের পরে যে এসটা আসবে কত নম্বর হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর 6x তার 4f, 6x তার 4f, তারপর আসবে 5d, তারপর 6p, আচ্ছা এভাবে আসবে। এবার 54 এখানে দুটো ইলেকট্রন ঢুকবে, 56 আর এফ এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন, এফ এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন ঢুকবে। তাহলে অবশ্যই এগুলো লেখার দরকার নেই, কারণ এগুলোর ক্ষেত্রে ইলেকট্রন ঢুকে। তাহলে আবার সর্বস্থ কক্ষে যে ইলেকট্রনটা, সেটা এফ ব্লকে ঢুকলো, এফ সাবসেটের মধ্যে ঢুকলো, তাহলে আমি বলতে পারি এটা এফ ব্লক এলিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে যে পিরিয়ড যদি বলে, এর ক্ষেত্রে যদি পিরিয়ড বলে, পর্যায় বলে, তাহলে এন এর ম্যাক্সিমাম ভ্যালু, এখানে এন এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 6, তাহলে 6 নম্বর পর্যায়ে অবস্থান। আর যদি গ্রুপ বলতো, যদি গ্রুপ বলে, এই গ্রুপ কত নম্বর গ্রুপ, তাহলে অবশ্যই সবসময় 3, এফ ব্লকের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে গ্রুপ সবসময় 3, হ্যাঁ। এবার ধরো এই ইলেকট্রন কনফিগারেশনের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা নেক্সট যখন পিরিয়ডিক টেবিল পড়বো বা এস ব্লক, পি ব্লক যখন পড়বো, তখন আমরা দেখবো যে আছে ইলেকট্রন কনফিগারেশন আছে, আর কি ব্যাখ্যা আছে, আর কি ভাবে ব্যাখ্যা করা যায়, আর কি অ্যাপ্লিকেশন আছে সেটা, তখন আমরা সেইটা নেক্সট লেকচারের মধ্যে আমরা দেবো। আজকে এখানে আজকে এই পর্যন্তই, আজ রাখলাম।